তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। সত্যি বলতে আমার নিজেরই খারাপ লাগছে। তোমার লাগাটা তো একেবারেই স্বাভাবিক। সবাই কত সহজে আমাকে আপন করে নিয়েছিল, ভালোবেসে এক একটা কাজের দায়িত্ব দিচ্ছিল। আমার তখন মনে হয়েছে আমি নিজের বাসায় আছি। সময়গুলো কত দ্রুত চলে যায়। আমার স্মৃতিতে এই 6টা দিন বেস্ট থাকবে, আমি কখনো ভুলতে পারবো না। ধন্যবাদ তোমাকে। তুমিও কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর মোমেন্টের সাথে পরিচয় করে দিয়েছো। একটা দীর্ঘশ্বাস বুক চিরে বের হয়ে গেল। বিষণ্ণ মনে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। তার পিঠে মাথা ঠেকিয়ে চোখ দুটো হালকা বন্ধ করে রাখলাম। হঠাৎ ব্রেক করতেই আমি কিছুটা চমকে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কিছু না। আমার দিকে না তাকিয়ে সামনের একটা ফুল বিক্রেতার ছোট ছেলেকে জিজ্ঞেস করলো, গোলাপ ফুল কত করে? একটা 10 টাকা ভাইজান। 2টা দাও তো। আচ্ছা। ছেলেটা তার নীল বালতি থেকে সতেজ দুটো লাল গোলাপ এনাজের হাতে তুলে দিল। এনাজ মানিব্যাগ খুলে 20 টাকার নোট ছেলেটার হাতে দিয়ে দিল। ছেলেটা অন্যদিকে চলে গেল। আমার দিকে ফিরে মিষ্টি হেসে বলল, এই 2টা তোমার জন্য। শুক্রিয়া। হাত বাড়িয়ে ফুল দুটো নিয়ে মুঠ করে রেখে দিলাম। বিনিময়ে মিষ্টি হাসি ফেরত দিয়ে দিলাম। সে মাথা চুলকে বিষণ্ণ মনে বলল, আমার তো এত এত টাকা নেই, তাই মাত্র 2টা গোলাপ উপহার দিলাম। আমার অঢেল টাকা থাকলে তোমাকে পুরো বালতির ফুল উপহার দিতাম। কি শুরু করলেন বলেন তো? এই পুরো বালতি ফুল দিয়ে আমি মাথায় বেটে দিব? দুটো দিয়েছেন তাতেই আমি খুশি। আপনি ভালোবেসে আমাকে একটার বদলে দুটো গোলাপ দিয়েছেন, তাও বা কম কিসের? আমি সামান্য কিছুতেই খুশি থাকি, তাই আপনার মন খারাপ করার কোনো দরকার নেই। এনাজ মুচকি হেসে বাইকে স্টার্ট দিল। গোলাপের ওপর পানি ছেটানোর দরুন সেগুলো মুক্ত দানার মতো পাপড়ির গায়ের ওপর বসে আছে। আমি একবার গোলাপের ঘ্রাণ নিয়ে সেগুলোকে হাতেই রেখে দিলাম। ভালোবাসার প্রতীক বলে কথা। মাঝে কেটে গেছে 2 দিন। আজ থেকে কলেজ খোলা। আমি কলেজে এসে মনোযোগ দিতে পারিনি। কেমন জানি সবকিছু বিষাদ ঠেকেছে। এই 2 দিনে এনাজের সাথে কোনো যোগাযোগ হয়নি। তাকে ভীষণ মিস করছি। গতকাল রাতে তায়াং ভাইয়া বলেছিল তার পায়ে একটু ব্যথা পেয়েছে। তারপর থেকে কতবার যে তাকে কল করতে চেয়েছি, কিন্তু সাহসে কুলায়নি। কেন যেন ভীষণ ভয় এসে ঘিরে ধরেছিল। তবে তার খোঁজ নেয়ার জন্য তো কল করা উচিত আমার। শারমিনের সাথে নীরবে রাস্তা দিয়ে হাঁটছি। তন্নি ক্লাস করছে। অন্য সময় হলে এতক্ষণে শারমিনের কান পচিয়ে ফেলতাম, কিন্তু আজ আমি চুপচাপ। রাত দিন চেনা তুমি ছিলে অচেনা, অন্তহীন মনে হতো মিষ্টি যন্ত্রণা। সেই ব্যথা উঠলো সেরে চোখেরই চাওয়ায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়। সেই ছবি উঠলো ভেসে চোখেরই পাতায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। কি রে, কি হয়েছে তোর? সকালে কলেজে আসার পর থেকে দেখছি তুই কেমন মনমরা হয়ে আছিস। কিছু না, আমি ঠিক আছি। বিয়ের আনন্দ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, ভালো। গ্রামের বিয়েতে অনেক মজা হয় তাই না? অনেক। শুনলাম এনাজ ভাইয়া নাকি তোদের সাথে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু তুই জানলি কি করে? তৌহিদ ভাইয়া বলল। তার সাথে তোর দেখা হলো কি করে?
একদিন চাচাতো বোনের সাথে শপিং করতে গিয়েছিলাম, সেদিন দেখা হয়েছিল। ও আচ্ছা। কফি হাউসে যাবি? না, ভালো লাগছে না। ব্যাগ থেকে মোবাইল বের করে লিস্টে গেলাম। এনাসির মোবাইল নাম্বারটা এনজিও সংস্থা দিয়ে সেভ করা আছে, কিন্তু আজ অব্দি কখনো কল করা হয়নি। কল দিব কি দিব না তাই ভেবে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম। ভাবতে ভাবতে কল দিয়ে ফেললাম। বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। এই বুঝি কল ধরে ফেললো। একসময় কল রিসিভও হয়ে গেল। অপর পাশ থেকে তার কণ্ঠস্বর পাওয়া গেল। আসসালামু আলাইকুম। আমি দ্রুত কল কেটে দিলাম। হুট করে এত ভয়ে এসে হানা দিল যে মনে হলো সে আমাকে বকবে। যদি জিজ্ঞেস করে কেন কল করেছি তাহলে কি বলবো, তাও তো জানি না। তার শরীরের কন্ডিশন কেমন তা আদৌ জিজ্ঞেস করতে পারবো কিনা সন্দেহ। হাত পা কাঁপছে আমার। তাকে মিস করছি তা তো বলতে পারবো না। এখন তো কথা বলার সাহস পাচ্ছি না। শারমিন আমার কাণ্ড দেখে বলল, কি রে, কাকে কল করিস? কাউকে না, চল তো। হঠাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠে কেউ ডেকে উঠলো। রাই দাঁড়া। কণ্ঠস্বরটা ভীষণ পরিচিত লাগছে। আমি থমকে দাঁড়িয়ে পেছনে তাকাতেই আরেক দফা অবাক। আমি কাকে দেখছি? আমার সামনে স্বয়ং যারা দাঁড়িয়ে আছে। এতদিন পর একে দেখে আমার কপাল কুঞ্চিত হয়ে গেল। যারা সামনে এসে বলল, তুই শুরু করছিসটা কি? আমি কপালে কুচকিত ভাব রেখে শারমিনের দিকে তাকাতে দেখলাম ওরও সেম দশা। আমি বিস্মিত কণ্ঠে বললাম, সরি। এখন সাধু সাজছিস? দুই গালে 10 আঙ্গুলের ছাপ বসাতে না চাইলে আমার চোখের সামনে থেকে ভাগ। তুই কাল নাগিনি, নয়তো কানের নিচে এমন থাপ্পড় দিব কানে কিছু শুনবি না। আমার কথা শুনে যারা শারমিন দুজনেই অবাক হয়ে গেল। আমার মাথায় চিনচিন করে রাগ উঠছে। কখন জানি সত্যি আমি এই যারার সাদা গাল লাল করে ফেলি। যারা সম্ভবত আমার কথাটা হজম করতে পারলো না। কপাল কুচকে জিজ্ঞেস করলো, তুই তো এরকম ছিলি না। আগের নোভার সাথে এই নোভার আকাশ পাতাল তফাৎ। গাল দুটো লাল না করতে চাইলে আমার সামনে থেকে সরে যান। আমি থাকতেও আসিনি, তোর সাথে আমার কিছু কথা আছে। বেইমানের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। ভালো থাকলে রাস্তা মাপ। কাল নাগিনি, তোর মতো বান্ধবী তো দূরে থাক, শত্রুও যাতে কারণ না হয়। তুই কিন্তু এবার বেশি বলছিস। তুই আমার সামনে থেকে না সরলে বলার সাথে সাথে হাতও চলবে। রোশনকে মার কেন খাইয়েছিস? আমি চমকে ওর দিকে তাকালাম। রোশনকে মার কেন খাওয়াবো? কি বলে এসব? আমি মুখটাকে থমথমে করে বললাম, মানে? রোশন রাত থেকে হসপিটালে ভর্তি। ওকে একটা ছেলে ইচ্ছে মতো ক্রিকেট ব্যাট দিয়ে মেরেছে। মরে যাই? গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি আছে। এক হাত এক পা ভেঙে দিয়েছে। রোশন বলল ওই ছেলেটা নাকি তোর নতুন প্রেমিক। একদম ঠিক করেছে। তা তোর নাগর রোশন দেওয়ান কি আছে নাকি পটল তুলেছে? যারা রেগে বলল, কি ধরনের কথাবার্তা এসব? আমি ডন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, কেন শুনতে পাস না? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমি কোনো কালেই বেশি বাড়াবাড়ি করিনি। করেছে রোশন, তাই ও হসপিটালে ভর্তি। তুই করলে তোকে ভর্তি করব। যা তো কাল নাগিনি পথ ছাড়াবার। তোর মতো ফালতু মেয়ের সাথে কথা বলে আমি আমার মুড নষ্ট করতে চাই না। চল তো রুষা। শারমিন আমাদের মাঝে একটা কথাও বলেনি। ওকে নিয়ে পেছনে ঘুরতেই যারা বলল, এই সবকিছুর পেছনে আহাদ ভাইয়া ছিল। সেই ছিল মেইন কালপিট। সে আমাকে তোর বিরুদ্ধে যেতে বাধ্য করেছিল। রোশনের কানে বিষ ঢুকিয়েছিল। তোর ছবি অন্য ছেলের সাথে এডিট করে ওকে দেখিয়েছিল। তোকে রোশনের কাছে খারাপ করেছে। আমি ওর দিকে ঘুরে তার ছেলের হাসি হেসে বললাম, আমি জানি। যারা অবাক হয়ে বলল, তুই জানিস? হ্যাঁ আমি জানি, তাও 1.5 বছর আগে থেকে। কে বললো তোকে? রোশনের আরেক বন্ধু ফয়সাল ভাইয়াকে চিনিস? সে বলেছে আহাদ আমাকে একবার কুপ্রস্তাব দিয়েছিল, তাতে আমি রাজি হইনি বলে এত কিছু করেছে। রোশন জানতে পেরে আহাদকে আমার কাছে মাফ চেয়েছিল। এতে আহাদের প্রেস্টিজে লেগেছে, তাই ও আমারও রোশনের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়েছিল। দুজনের ওপর প্রতিশোধ নিতে এমন করেছে। সে ভেতরে ভেতরে ছকের গুটি সাজাতে লাগলো, অথচ সে উপরে আমাকে রোশনের সাথে সেটিং করে দিল। এমন একটা ভান ধরেছিল যে আমাদের দুজনকে সেটিং করে দিয়ে সে এত খুশি, সাথে তার পুরনো কাজের জন্য সে লজ্জিত। আর সে মাঝ থেকে ভালো হয়ে গেল।
আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে সে ভালো সাজতে আমাকে পরে অনেক হেল্প করেছে। সব বন্ধুদের বিপদে সে যখন আমাকে এসে হেল্প করেছে তখনই আমার খটকা লেগেছে। কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। তুই রোশানকে পছন্দ করতি, তাই তোকেও হাত করে নিল। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য বান্ধবীর সাথে বেইমানি করলি। তোর কাছে বন্ধুত্ব থেকে রোশান বেশি হয়ে গেল। তুই তো জেনে শুনে আমার সাথে এমন করেছিস। দোষ তিনজনেরই, কারোর একটু কম কিংবা কারোর একটু বেশি নয়, বরং সবারই সমান। নিজে এখন এসে রোশনের মতো ভালো সাজছিস। তোদের তিনজনকে ক্ষমা আমি জীবনেও করব না। ভাগ এখান থেকে, নয়তো রোশনের পাশের সিটে তোকে ভর্তি হতে হবে। না, আমার প্রেমিক মারবে না, আমি মারবো তোকে। যারার উত্তরের অপেক্ষা না করে আমি শারমিনের হাত ধরে দ্রুত অন্যদিকে চলে এলাম। আর একটু সময় থাকলে যারার গালে ঠাটিয়ে দুটো চড় মারতাম, কিন্তু আমি ওর মতো মেয়েকে থাপ্পড় মেরে নিজের হাত নষ্ট করতে চাই না। তবে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, গতকাল রাতে রোশানকে একা পেয়ে এনার্জি মেরেছে, একদম ঠিক করেছে। কিন্তু সমস্যা হলো, মারতে গিয়ে নিশ্চয় রোশানের হাতে কয়েকটা ঘা খেয়েছে, সাথে পায়ে ব্যথাও পেয়েছে। এবার হিসাব পুরো মিলে গেল। এই সবকিছুর পেছনে আহাদ ছিল, হ্যাঁ, সেই মেইন কালপ্রিট। সে এখন আব্দুল্লাপুর জেলে আছে। না, আমার জন্য নয়, ড্রাগের ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছে। মাস 2 আগে ফয়সাল ভাইয়ার থেকে খবর পেয়েছিলাম। ফয়সাল ভাইয়া আমার সাথে হওয়া অন্যায়টা মেনে নিতে পারেনি, তাই পরবর্তীতে আমাকে সব জানিয়ে দিয়েছিল। সব বন্ধুদের সাথে যোগাযোগ নষ্ট করে দিয়েছে, তাও শুধুমাত্র এই জন্য যে ওরা আমার সাথে সবাই অন্যায় করেছে বলে। ভাইয়া আমাকে হাত জোর করে বলেছিল, আমি যদি প্রথম থেকে এসব জানতাম তাহলে কখনো তোমার সাথে এমনটা হতে দিতাম না নোভা। তাই আমাকে কেউ কিছু বলেনি। আমি তখন ঢাকায় ছিলাম। ঢাকা থেকে এসে যখন সব জানতে পারলাম তখন সব শেষ। তবুও আমি হাল্লা ছেড়ে সবকিছু খুঁজে বের করে তোমাকে বলে দিলাম, তুমি এসব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো। যারা তোমাদের সাথে এমন করেছে তাদের পাপের ফল তারা অবশ্যই পরবর্তীতে ভোগ করবে। আমি নীরব চোখে তার দিকে তাকিয়েছিলাম। এর জন্য আমি বলি, পৃথিবীর সব ছেলে খারাপ নয়। খারাপ হলে পৃথিবী ঠিক থাকতো না। আমাকে চুপ থাকতে দেখে শারমিন বলল, মন খারাপ না তো। তুই এত কিছু সহ্য করেছিস কি করে? আমি হলে সত্যিই মরে যেতাম। মরতেই তো চেয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছি। তবে এখন আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কি ভুল করতে গিয়েছিলাম, এত সুন্দর জীবনটাকে আমি নিজ হাতে নষ্ট করতে চেয়েছি। এই নোভা, ওইদিকে দেখ। কি দেখবো? দেখ না। আমি শারমিনের দৃষ্টি বরাবর তাকাতেই দেখি এনাজ এক পায়ে হালকা খুঁড়িয়ে আমাদের দিকে দৌড়ে আসছে। আমি তাকে এভাবে আসতে দেখে বেশ অবাক হলাম। সে সামনে এসে 2 হাত হাঁটুতে রেখে কিছুটা দম নিয়ে আমাকে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এতক্ষণ খারাপ ছিলাম, এখন ঠিক আছি। আপনি আমার দৌড়ে কোথা থেকে এলেন? এনাজ আমার কথার উত্তর না দিয়ে শারমিনের দিকে তাকিয়ে বলল, তোমাকে তৌহিদ গেটের সামনে যেতে বলেছে, তুমি একটু গিয়ে দেখে এসো। শারমিন কপাল কুঁচকে বলল, কেন? আমি বলতে পারবো না, তুমি গিয়ে দেখে এসো। শারমিন চলে গেল। ও হয়তো বুঝতে পেরেছে আমাদেরকে একটু স্পেস দেয়া দরকার, তাই আমতা না করে সেদিকে রওনা দিল। এদিকে মানুষ একদমই নেই। ক্লাস চলাকালীন সময়ে আমাদের আনাগোনা কমই থাকে। শারমিন যেতেই আমার গালে শক্ত করে একটা চড় পড়লো। ঘটনার আকস্মিকতায় আমি গালে হাত দিয়ে বোকা বনে গেলাম। তাকিয়ে দেখি এনাজ ফুঁসছে। আমি গালে হাত দিয়ে কাঁদো কাঁদো ফেস করে বললাম, কি হয়েছে, মারলেন কেন? আর একটা কথা বললে আরো 2টা দেবো। সাধারণ কমন সেন্স নেই তোমার? কি করেছে আমি? আবার জিজ্ঞেস করো কি করেছো, মারবো আর একটা। উনি হাত তুলতেই আমি 2 হাতে মুখ ঢেকে কুঁজো হয়ে গেলাম। উনি হাত নামিয়ে এক হাতে কোমরে রেখে আর এক হাতে কপালের অর্ধেক অংশ স্লাইড করতে করতে রাগী গলায় বলল, তোমার ধারণা আছে আমি কি একটা অবস্থায় ছিলাম? হ্যাঁ, কল দিয়েছিলে কেন? কল দিয়ে কথা কেন বলনি? কতবার কল করেছি, যা যা। তোমার ধারণা আছে আমি কি একটা অবস্থায় ছিলাম? কল দিয়েছিলে কেন? কল দিয়ে কথা কেন বলনি? কতবার কল দিয়েছি আমি, তা কি জানো? আমি ভেবেছিলাম তোমার কোনো বিপদ হয়েছে, তাই দ্রুত বাইক নিয়ে চলে এলাম। অ্যাট লাস্ট আমার কলটা তো পিক করতে পারতা। আমি এক মুহূর্তের জন্য চোখ মুখে অন্ধকার দেখছিলাম। আমি ভেবেছিলাম তোমার কোনো ক্ষতি হয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছিল,
তায়াং থাকলে এতক্ষণে আরো 2টা থাপ্পড় তোমার গালে পড়ে যেত। আমি গালে হাত দিয়ে কাঁদো কাঁদো মুখে তার দিকে তাকিয়ে রইলাম। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। থাপ্পড় মেরেছে তার জন্য নয়, অভিমানে। ব্যাগ থেকে মোবাইল বের করে দেখলাম 27টা মিসড কল। মোবাইল সাইলেন্ট করে রেখেছিলাম, তাই রিং হয়নি। আর উনি আবার বিপদ ভেবে এখানে চলে এসছে। নিজের পা ব্যথা, সেদিকেও খেয়াল নেই। কিন্তু আমি কোনো কথা বলবো না। আমাকে মারছে কেন? আমি কি জানতাম তাকে কল দিলে সে ভাববে আমার বিপদ হয়েছে আর এভাবে ছুটে আসবে? সেগুলো না হয় বাদ দিলাম, তাই বলে আমায় মারবে? এত জোরে কেউ থাপ্পড় দেয়? আমার গাল জ্বলে যাচ্ছে। আর একটু আস্তে দিলে কি হতো? আমি একটু কথা বলবো না তার সাথে। মোবাইল যে সাইলেন্ট ছিল তাও বলবো না। তাকে মিস করছিলাম, তার শরীরের খবর দেওয়ার জন্য কল দিয়েছিলাম সেটাও বলবো না। কোনো কথাই বলবো না। মারলো কেন আমায়? ছোট বাচ্চা মেয়েকে কেউ এভাবে মারে? 1 সপ্তাহ পর সময় যেন চোখের পলকে কেটে যাচ্ছে। মনে হলো সেদিন এনাজের উপর অভিমান করে বাসায় চলে এলাম। আজ 1 সপ্তাহ কেটে গেল। এত দ্রুত কিভাবে সময় যাচ্ছে তাও বুঝতে পারছি না। সেদিনের পর থেকে আমি এনাজের সাথে কোনো কথা বলি না। এনাজ বেসরকারি এক কোম্পানিতে জব পেয়েছে, তাই মাঝে এনাজ একদিন মিষ্টি নিয়ে এসেছিল। তারপর আর খবর নেই। জিদ করে একদিন কলও দেয়নি। সে দিলেও রিসিভ করে তন্নির হাতে দিয়ে দিতাম। গত পরশু বিকেলে তায়াং ভাইয়ের দাদি এসছে। শরীর অসুস্থ, তাই ডক্টর দেখাতে। অবসরে তার সাথে গল্প করেই সময় কেটে যায়। সকালের খাবার খেয়ে কলেজের জন্য তৈরি হতেই কলিং বেল বেজে উঠল। মাথার হিজাবটা ঠিক করতে করতে তন্নিকে বললাম, তন্নি দেখতো কে এলো। তুমি একটু যাও না নুফাপু, আমি হিজাবটা ঠিক করছিলাম। এখন গেলে আমার হিজাব পাতাটাই ভুলে যাব। আচ্ছা তাহলে আর কি করার, আমিই যাই। খালামণি তার দাদিকে ঔষধ খাওয়াচ্ছে। আর একবার কলিং বেল বাজাতেই আমি দৌড়ে সেদিকে ছুটলাম। দরজা খুলতেই ইফাতের আম্মুকে দেখতে পেলাম। আমি হাসি মুখে বললাম, আরে শাশুড়ি আম্মা যে, তা কি মনে করে হঠাৎ? আপনি কষ্ট করে কেন আসতে গেলেন? আমাকে ডাকলে আমিই চলে যেতাম। ভাবি কোথায়? দাদির কাছে। কোনো দরকার আন্টি? একটু পর হসপিটালে যাব, তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। যদি বেঁচে না ফিরতে পারি তাহলে তার দেখা হবে না। উনি কথাগুলো বলতে বলতে চোখের পানি ফেলে দিলেন। আমি এক হাতে আলতো করে জড়িয়ে ধরে বললাম, কি হয়েছে? এমন উদ্ভট কথাবার্তা কেন? আপনার কিছুই হবে না, আল্লাহ আছে তো। হসপিটালে যাব আজ। ডক্টর বলেছে বাচ্চার কন্ডিশন ভালো না হলে আজ রাতেই সিজার করবে, আর যদি ভালো হয় তাহলে 15 দিন পর। আমার ভয় করছে নোভা, মনে হচ্ছে এবার আমি বাঁচবো না। আমি মরে গেলে ইফাত সিফাতকে একটু দেখো। ছি, কি বলেন এসব? খবরদার বাজে কথা বলবেন না। আল্লাহ আছে সাথে, উনি চাইলে সব ঠিক হবে। আপনি খামোখা টেনশন করছেন। উনি আঁচলে মুখ মুছে আমার দিকে তাকিয়ে করুণ মুখে বলল, কোনো অপরাধ করলে মাফ করে দিও মা। নিজের অজান্তে যদি কোনো কষ্ট দিয়ে ফেলি তাও মাফ করে দিও। হায়াতের মালিক আল্লাহ, তবুও ভয় করে যদি বেঁচে না ফিরতে পারি। আহ আন্টি, কি শুরু করলেন? এবার থামুন তো। আল্লাহ ভরসা কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। উনি আঁচলে চোখ মুছলেও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। কিছু সময় কান্না করে আমাকে সাইড কাটিয়ে ভেতরে চলে গেলেন। আমি এক দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে একজন মা তার সন্তানকে জন্ম দেয়, আর বর্তমানে সেই মাকেই তার সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসতে 2 বার ভাবে না। বিকেলে দাদির সাথে বসে তার পুরোনো দিনের গল্প শুনছিলাম। তন্নি 2 মগ কফি নিয়ে এসে আমার দিকে 1 মগ বাড়িয়ে দিল। আমি কফির মগে হালকা করে এক চুমুক দিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে সাথে সাথে ছাড়লাম। দাদি আমাদেরকে বলল, কি খাস তোরা এসব? চায়ের মতো কি আর কিছু আছে? কিরকম তিতা তিতা লাগে? আমি মুচকি হেসে বললাম, তুমি খাবা সতীন? খেলে বলো বানিয়ে দিই। তবুও একে চায়ের সাথে তুলনা দিও না। চায়ের স্বাদ আলাদা, কফির স্বাদ আলাদা। কারোর সাথে কারোর তুলনা হয় না। যার যার জায়গা সেই সেই বেস্ট। তন্নি সোফায় বসে বলল, তুমি কি চা খাবা? বানিয়ে দিব? দে, একটু আদা কুচি দিয়ে রং চা বানিয়ে দে। আচ্ছা আমি বানিয়ে আনছি। তদ্দি সোফা থেকে উঠে কিচেনে চলে গেল। আমি কফি শেষ করে চুপ করে বসে রইলাম। আমাকে চুপ করে থাকতে দেখে দাদি বলল, কি সতীন, এত চুপচাপ কেন? টেনশনে পড়ে গেলি নাকি?
টেনশনে পড়বো কেন? তোর জামাইয়ের ভাগ বসাতে চলে এসেছি। সতীন এলে তো মাথা চিন্তা আসবেই। তোর থেকে যদি তোর জামাইকে হাত করেই নেই। এত সোজা নাকি? তুমি যত জাদু করো আমার জামাইকে, সে আমারই থাকবে। দেখি কতদিন আঁচলে বেঁধে রাখতে পারিস। আমি জাদু করে আমার কাছে নিয়ে যাব। 1 মিনিট সতীন সাহেবা, আমার জামাই কোথায়? আগে জামাই দাও, তারপর এসব চিন্তা করো। এখন জলদি আমায় জামাই দাও। বুড়ি হয়ে গেলাম, এখনো জামাই পেলাম না। আমি দাদির 2 হাত ধরে ফ্লোরে পা ছড়িয়ে ছিটিয়ে বসে কান্নার অভিনয় শুরু করলাম। জোরে চেঁচিয়ে বললাম, ও দাদি জামাই দাও। শীতকাল চলে আসছে তো, এই শীতে জামাই ছাড়া থাকতে চাই না। আমার দাবি মানতে হবে। এইবার শীতে জামাই দিতে হবে। ইহা আমার ক্ষুদ্র দাবি। জামাই চাই। ঠিক বয়সে বিয়ে হলে এখন 2টো পোলাপাইনের মা হয়ে যেতাম। ও দাদি জামাই দাও, আমার জামাই লাগবো। বাড়িতে বলবো? জলদি বলো, দেরি করছো কেন? আমি বিয়া করমু। দাদি আমার কাহিনী দেখে হেসে কুটি কুটি। আমি অপলক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। দাদির আদর কি হয় আমি জানি না। আমার দাদি মারা গেছে আমার আব্বু আম্মুর বিয়ের আগে, কিন্তু ওনাকে পেলে মনে হয় নিজের দাদিকে পেয়েছি। উনি তায়াং ভাইয়া, তন্নি আমাকে সমান আদর করে। দাদি হাসি থামিয়ে বলল, দেরি কর তুই, আমি এই শীতেই তোর বিয়ের ব্যবস্থা করছি। জলদি করো, আমি জামাই চাই। তানভীর কোথায়? জানি না দাদি, সে যে সকালে বেরিয়েছে এখনো আসেনি। নাতিটা আমার একদম ওর দাদার মতো হয়েছে। সতীন আমার পানের বাটাটা নিয়ে আসবি একটু, পান চাবাইতে মন চাইতেছে। আরে বিয়া করাই দে। গান গাইতে গাইতে রুমের দিকে যেতে নিলেই দাদি বলল, অপেক্ষা কর নাতনি, আমি বিয়ের ফুল ফুটানোর ব্যবস্থা করছি। আমি লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢেকে দৌড়ে তার রুমে ছুটলাম। খালামণির রুমে ঘুমাচ্ছে, তাই আস্তে ধীরে সেই রুম থেকে বের হলাম। দরজার খটখটানির শব্দ হতেই আমি ওঠার আগে সেদিকে ছুটল তন্নি। আমি দাদির সাথে একটা পান সাজিয়ে মুখে দিলাম। তখনই পেছন থেকে কেউ বলল। এনাজের কণ্ঠ পেয়ে দরজার দিকে তাকালাম। এনাজ ও তায়াং ভাইয়া এসে দাদির পাশে বসলো। দাদিকে জড়িয়ে ধরে এনাজ বলল, ভুলে গেছো ডার্লিং, একটা খবরও তো দাও না। দাদি অভিমানে সুরে বলল, আমার 2 নাম্বার জামাইয়ের আজকে হুঁশ এলো। আমি 2 দিন ধরে এলাম, আর তুমি আজকে এলে? চাকরি পেয়েছি দাদি, অন্যের চাকরি করলে কি হুটহাট আসা যায়? সময়ই পাই না আজকাল। আজকে একটু সময় পেলাম তাই চলে এলাম। তোমার শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তোর? আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় ভালো আছে আলহামদুলিল্লাহ। এনাজ দাদির সাথে গল্পের ঝুলি খুলে বসলো। অনেক আগে থেকেই এনাজের এই বাড়িতে চলাচল। সেই সুবাদে দাদি এনাজকে ভালো করেই চেনে। দুজনের বন্ডিংও মনোমুগ্ধকর। তায়াং ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, কিরে শাকচুনি, হা করে তাকিয়ে কি দেখছিস? যা গিয়ে আমাদের জন্য চা নাস্তা কিছু নিয়ে আয়। আমি মুখ ভেঙচি দিয়ে শব্দ করে পান চাবাতে লাগলাম, যার মানে তোর কথার কোনো গুরুত্ব আমার কাছে নেই। এনাজ একবার আমার দিকে তাকিয়ে এক হাতে কান ধরে ইশারায় সরি বলল। আমি চোখ ঘুরিয়ে ফেললাম। কিছু সময় পর আবার তাকাতেই সে ঠোঁট চোখা করে চুমু দেখালো। আমি একটা খাইয়ে ফেলাম লুক দিয়ে উঠে কিচেনে চলে গেলাম। রাতে আমি ও তন্নি রাতের জন্য আলু পরোটা বানাচ্ছি। এনাজ কিছু সময় পর পর কিচেনে এসে ঘুরে যাচ্ছে, কিন্তু আমি তাকে পাত্তাও দিচ্ছি না। সে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে কত কিছু বলছে, আমি কোনো কথাই শুনছি না। এনাজ তায়াং গিয়ে সোফায় বসে লুডো খেলতে লাগলো। দাদি এসে বলল, হ্যাঁ রে বড় নাতনি, আমাদের তানভীরকে তো কেমন লাগে? আমি রুটি বেলতে বেলতে ভ্রু কুচকে দাদির দিকে তাকিয়ে বললাম, হঠাৎ এই প্রশ্ন? বল না রে, তানভীরকে তোর কেমন লাগে? পাঠারে আর কেমন লাগবে? আমি জিজ্ঞেস করছি, তানভীরকে তোর কেমন লাগে? হ্যাঁ, মানুষের মতোই লাগে, আবার মাঝে মাঝে ভিন গ্রহের এলিয়েনের মতোও লাগে। না, এই পাগলের মাথা ঠিক নেই। এই সতীন কি বলো আমায়? আমি পাগল নি না। তা তো দেখছি। তন্বী আমার সাথে একটু আয় তো। তন্নি তাওয়ায় তেল দিয়ে দাদির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আসতেছি, তুমি যাও।
দাদি চলে যাওয়ার কিছু সময় পর তন্নি চলে গেল। আমি রুটি বেলে পরোটার ভাঁজ দিলাম। তার পরোটা উল্টে দেওয়ার জন্য খুন্তি নাড়াতে গেলে এনাজ গলা খাকারি দিয়ে বলল, সরি টিডি বোকা, এবার তো মাফ করে দাও। উনি দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আমি একবার তার দিকে তাকিয়ে পরোটা উল্টোতে মনোযোগ দিলাম। খুন্তি দিয়ে পরোটা উল্টাতে গেলে এক ঝাটকা গরম তেল এসে আমার হাতে লাগলো। আমি আল্লাহ গো বলে চিৎকার করে উঠতে এনাজ দৌড়ে এসে ব্যস্ত হয়ে পড়ল। একটু সাবধানে কাজ করতে পারো না? আমার জেদ পরোটার উপরে তুলতে গিয়ে বললো, এখন জ্বালাটা কে সহ্য করবে, আমি নাকি তুমি? উনি এগিয়ে এসে হাত টেনে নিয়ে বিছানার কল ছেড়ে দিয়ে পানির নিচে হাত ধরে রাখলো। তারপর দৌড়ে ফ্রিজ থেকে বরফ বের করে নিজে ডলে দিল। আমি 2-3 বার হাত সরিয়ে নিতে গেলে চোখ পাকিয়ে তাকালো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, কিছু বলছি না বলে ভেবো না পার পেয়ে গেছো। তুলে এমন আছাড় দেবো না যে সারাদিন আমার নাম জাপবা। ভালো আছি, ভালো থাকতে দাও। খারাপ হলে কিন্তু তোমার ক্ষতি। আমার খারাপ রূপ এখনো দেখোনি। বেশি তিরিং বিরিং করবা তো সত্যি তুলে আছাড় দেবো। তখন এই এনার্জি দেখে ভয়ে কাঁপবে। আমি তার রাগী গলা শুনে অনেকটা ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে মাথা হেলিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। উনি তেল ছিটকে আসার জায়গায় যত্ন সহকারে ফু দিয়ে বরফ ডলে দিচ্ছে। আমার কান্না শুনে ধমক দিয়ে বলল, একদম চুপ, আর একটু শব্দ যেন না হয়। কি বাচ্চাদের মতো শুরু করেছো, মুখে তালা দাও। ও কালামণি। চুপ, বলছি না কোনো শব্দ হবে না। তুমি সত্যি আমার হাতে একটা থাপ্পড় খাবে টিডি পোকা। আমি ঠোঁট উল্টে ছলো ছলো চোখে তার দিকে তাকিয়ে রইলাম। চুলোটা অফ করে দিয়ে আমাকে টুলে বসালো। তারপর ফার্স্ট এড বক্স এনে বার্ন মলম দিয়ে দিল। চোখের পানি মুছিয়ে দিয়ে আলতো করে জড়িয়ে ধরে বলল, সরি পাগলি, সেদিন আমার মাথা ঠিক ছিল না। তোমার কল দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম রোশন লোক দিয়ে তোমাদের কোনো ক্ষতি করেছে। আমি এক মুহূর্তের জন্য নিজের মধ্যে ছিলাম না। তোমার কিছু হলে আমার কি হবে বলো তো? ভালোবাসি পাগলি। ছাড়েন, একদম ধরবেন না আমায়। আপনি অনেক জোরে থাপ্পড় মেরেছিলেন, আমি বলি নাই। এখন আবার কতগুলো বকা দিছেন। সরি বললাম তো। কাজ হবে না। কি করতে হবে? কিছু না, সরেন এখান থেকে। ছাড়েন আমায়। সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরে? ছাড়েন বলছি। এনাজ আগে থেকে জোরে আমায় শক্ত করে ধরে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, সরি টিটি পোকা, আর কখনো এমন করো না। তোমার সামান্য বিষয় নিয়ে আমি সিরিয়াস। আমি তার বুকে কতগুলো আলতো করে কিল ঘুষি বসিয়ে তাকে ছেড়ে অন্যদিকে চলে এলাম। এভাবে কেউ অভিমান ভাঙালে তার সাথে কি অভিমান করে থাকা যায়? একটুও না। ইস, আমার এখন লজ্জা করছে। সে আমায় জড়িয়ে ধরেছিল। উনি আমায় লজ্জা না দিয়ে আমার সাথে হাতে হাতে কাজ করতে লাগলো। আমি আর তার দিকে তাকালাম না। তন্নিকে সে আর কাজ করতে দিল না। তন্নিকে জোর করে কিচেন থেকে পাঠিয়ে দিল। আমি পরোটা বানিয়ে দিলাম, সে ভেজে দিল। রাতের খাবার টেবিলে দিয়ে আমি খালামণি ও দাদিকে ডেকে আনতে গেলাম। তারা দুজন কিছু নিয়ে কথা বলছে। তাদের রুমের সামনে যেতেই আমি যা শুনলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়া শুরু হলো। মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুরছে, যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাব। সকালবেলা সারা ছাদে এদিক থেকে ওদিক পাইচারি করছি। গত রাতে যা শুনেছি তাতে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। সকালবেলা থেকে মাথা ব্যথা উঠে গেছে, তাতেও আমার এখন ভ্রুক্ষেপ নেই। মাথা ব্যথার থেকে বেশি টেনশন আমাকে ঘিরে ধরেছে। কাপের বদলে কড়া লিকারের এক মগ চা খেয়েছি। কপালে এক হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। কি করব, কি হবে, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। বউ, ও ভাবি, কি করো? দুই পুচকে সুর পেয়ে নিজের কপালে জোরে একটা চাপড় মারলাম। এমনি আমি টেনশনে শেষ। এই দুটো এসছে আমাকে আরো জ্বালাতে। চোখ দুটো ছোট ছোট করে ওদের দিকে তাকালাম। দুজন মুখে শয়তানি হাসি রেখে আমার দিকে তাকিয়ে আছে। এই, তোরা এখানে কি করিস? সকালে উঠে পড়াশোনা না করে ছাদে কি তোদের? তুমি কাকে বলো ভাবি? তুমি নিজেও তো পড়াশোনা না করে ছাদে করছো, আমাদের বলো কেন? আই সিফাত, একদম মুখে মুখে কথা বলবি না, নয়তো অনেক খারাপ হয়ে যাবে কিন্তু। আমাকে রাখতে দেখে ইফাত মিষ্টি সুরে পড়ল, রাগো কেন বউ? সামনে বার্ষিক পরীক্ষা বলে কি তোমাকে আমরা আগের মতো ডিস্টার্ব করি? তুমি জানো
আব্বু কি বলেছে? যা বলার বলছে। এখন আমার সামনে থেকে যা তো। তোদের সাথে ফালতু প্যাচাল পাড়ার সময় আমার নেই। মাথা টেনশনে ফেটে যাচ্ছে আমার। এর মধ্যে এরা এসছে ঢঙের প্যাচাল নিয়ে।